জিএসটিতে নিউটনিয়ান বলবিদ্যা হতে কি কি প্রশ্ন আসতে পারে চলো দেখে নেই। মাত্র এটা শেষ করব এবং এর মধ্যেই থেকেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন জিএসটি পরীক্ষায় কমন ফেলা যায়। তাহলে চলো কি কি আসতে পারে জিএসটি পরীক্ষার জন্য তোমাদের এই নিউটনিয়ান বলবিদ্যার সাজেশনটাকে দেখো। প্রথমে লিখে রেখেছি এখানে মৌলিক বলের বৈশিষ্ট্য। মৌলিক বলের বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো মৌলিক বলটা খুবই ইম্পর্টেন্ট। তো মৌলিক বল থেকে তুমি কি শিখবা? এখানে দেখো আমি যে ক্রমটা দিয়েছি, এখানে প্রথম ধর্মটা পড়বা, দ্বিতীয় বিনিময় কণার কারণটা পড়বা, তারপর হচ্ছে তোমরা পড়বা পাল্লা, এবং সর্বশেষে দেখো প্রভাবিত কণা আছে এবং ভূমিকা। প্রভাবিত কণা এবং ভূমিকা এগুলো পড়বা, বেশি ইম্পর্টেন্ট। এগুলো পড়লে আচ্ছা, তারপর হচ্ছে একক এবং মাত্রা। তাহলে আমাদের এই বইয়ের মধ্যে একক মাত্রা হিসেবে যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার বল। তুমি বলের মাত্রাটা শিখবে। বলের একক আমরা জানি নিউটন, ঠিক আছে। আর বলের মাত্রা হচ্ছে কি ml ইনভার্স ml 2। ভরবেগের মাত্রাটা শিখবা ml ইনভার্স 1। ভরবেগের এককটা আমরা কি জানি কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপর বলের ঘাত। বলের ঘাত হচ্ছে নিউটন সেকেন্ড। বলের ঘাতটাকে হচ্ছে নিউটন সেকেন্ড। এটা ভেঙে শিখবা নিউটন সেকেন্ড অথবা কিন্তু কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বলের ঘাতের একক। তারপর তোমরা শিখবে হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগের একক কি রেডিয়ান। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাই না? আর তবে রেডিয়ান এইটার মাত্রাটা লাগবে, সেটা হচ্ছে পার টি। কৌণিক বেগের মাত্রা হচ্ছে কি পার টি হবে। আচ্ছা, এরকম ভাবে তোমরা আরো শিখবে যে ভরবেগের মাত্রা আমি বলে দিলাম। তারপর তোমরা এখান থেকে টর্কের মাত্রাটা শিখবা, টর্ক, ঠিক আছে। এই অধ্যায় থেকে এই পাঁচটা শিখলেই কিন্তু মোটামুটি তোমার হয়ে যাবে। এইগুলোর মাত্রা এবং এককটা শিখে ফেলবে, ঠিক আছে। কারণ আসলে এখান থেকে ঘোরা ফেরা, এবং এটা মাথায় রাখবা এগুলো কিন্তু একক মাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। যে কৌণিক বেগের, ঠিক আছে, কিন্তু বলের মাত্রা বলের এককটা কিন্তু ডিফারেন্ট হতে পারে বিভিন্ন দিক থেকে। তুমি ভেঙে চুরে শিখবে। যেমন মৌলিকভাবে বলের একক জানো নিউটন, কিন্তু আসলে কি শুধুমাত্র নিউটন? বলের কি আর জানি না আমরা যে F = ma, তাহলে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে এইভাবে ভেঙে ভেঙে শিখতে হবে। অর্থাৎ এই এককটা কতভাবে দেখানো যায় সবগুলো কিন্তু শিখে নিতে হবে তোমাকে। কিন্তু মাত্রা তো সবার জন্য ভিন্ন ভিন্ন এবং একক একটাই হবে, ঠিক আছে। তো এইগুলো শিখবা। এরপর দেখে হচ্ছে আমরা একটু দেখি জড়তা নির্ভরশীলতা। জড়তা আমি কিন্তু এখানে মানে জড়তার ভ্রামক করি নাই। তো জড়তা বিষয়টা শুধু ভরের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? ভরের উপর। আমরা বলছি জড়তার পরিমাপ হচ্ছে কি ভর। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি, যার ভর যত কম তার জড়তা ততই কম। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে বলছি যে অর্থাৎ এটা কিন্তু ভরের উপর নির্ভরশীল। জড়তার ভ্রামকের নির্ভরশীলতা। জড়তার ভ্রামক তুমি জানো I সমান হচ্ছে হাফ অফ m r স্কয়ার, অথবা অনেক সময় তুমি হয়তো হাফ অফ m শুধু m r স্কয়ারও আছে, ঠিক আছে। আবার ভিন্ন ভিন্ন শেপের জন্য সূত্র ভিন্ন আছে। জড়তার ভ্রামক মূলত যেটা নির্ভরশীল, আমি আবার বলছি, জড়তার ভ্রামক মূলত যেটা নির্ভরশীল সেটা হচ্ছে ভর এবং ঘূর্ণনক। দেখো তাহলে এখানে দেখতেই পাচ্ছ ভর আছে, আর ঘূর্ণনক হচ্ছে যে অক্ষের সাপেক্ষে ঘুরবে সেটা। তাহলে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে ভর, আর হচ্ছে ঘূর্ণনক, লম্ব দূরত্ব। ঘূর্ণনক হতে লম্ব দূরত্ব, আমি আবার বলছি, ভরের উপর নির্ভরশীল, ঘূর্ণনক হতে লম্ব দূরত্বের উপর নির্ভরশীল, এবং ঘূর্ণনকের উপর নির্ভরশীল। তো এই তিনটা বিষয় মনে রাখবা। যেমন ধরো এই একটা এরকম একটা ঘূর্ণনক আছে, এটা হচ্ছে কি একটা ঘূর্ণন অক্ষ, আর এখানে একটা বিন্দু নিলা, এটা হচ্ছে কি তার এটা ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধ এটা হচ্ছে লম্ব দূরত্ব, আর এই বস্তুর একটা ভর আছে ভর। তো তিনটা বিষয়ের উপর নির্ভর করে, m ভর, আর হচ্ছে লম্ব দূরত্ব, x এবং y হচ্ছে এখানে ঘূর্ণন অক্ষ। এই তিনটা বিষয়ের উপর জড়তার ভ্রামক নির্ভর করে। এরপর দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টর্ক ও ব্যাংকিং কোণের নির্ভরশীলতা। টর্ক তোমরা জানো টর্কটা আসলে কি? টর্ক আমরা কি জানি? টর্ক টাউ = I আলফা। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে টর্কটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? জড়তার ভ্রামকের উপর নির্ভর করে। টর্ক নির্ভর করে জড়তার ভ্রামকের উপর, তারপর নির্ভর করে হচ্ছে কৌণিক ত্বরণের উপর। কিন্তু কৌণিক বিষয়টা যেহেতু আছে, তার মানে এটা ঘূর্ণনকের উপর নির্ভর করে। তাহলে ঘূর্ণনকের উপর নির্ভর করবে, তারপর হচ্ছে কৌণিক ত্বরণের উপর নির্ভর করবে, তারপর জড়তার ভ্রামকের উপর নির্ভর করবে। এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি m r স্কয়ার আলফা, m r স্কয়ার আলফা লিখতে পারি। আবার এখান থেকে দেখা যাচ্ছে সেটা বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ বস্তুর ভরের উপর নির্ভর করে, ঘূর্ণনক হতে লম্ব দূরত্বের উপর নির্ভর করে, কৌণিক দূরত্বের উপর নির্ভর করে, জড়তার ভ্রামকের উপর নির্ভরশীল, এটা বলা যেতেছে। তারপর হচ্ছে ঘূর্ণনকের উপর নির্ভরশীল। তো সূত্র থেকেই কিন্তু বুঝতে পারবা যে টর্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। তারপর দেখো ব্যাংকিং কোণের নির্ভরশীলতা। ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করে? তো ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি যে tan থিটা সমান জানি হচ্ছে v² / rg, তাই না? v² / rg, আমরা এটা সবাই
জানি, অথবা আমরা আরেকটা জানি sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে h/x। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ব্যাংকিং কোণ। অর্থাৎ ব্যাংকিং কোণটা নির্ভর করে দেখো বেগের উপর নির্ভর করে, স্পিড, গাড়ির স্পিড বা গাড়ির বেগের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে রাস্তার যে ব্যাসার্ধ থাকবে, রাস্তার বাঁকের ব্যাসার্ধের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, রাস্তার যে উচ্চতা আছে রাস্তার উচ্চতার উপর নির্ভর করে, রাস্তার প্রস্থের উপর নির্ভর করে। কয়টা বিষয়ের উপর তাহলে দেখো? 5টা বিষয়ের উপর নির্ভর করে। এক, গাড়ির বেগের উপরে রাস্তার কত সর্বোচ্চ কত স্পিডে চালানো যাবে তার উপর নির্ভর করবে। তারপর হচ্ছে রাস্তার যে ব্যাসার্ধ থাকে, বাঁকের ব্যাসার্ধ, সে বাঁকের ব্যাসার্ধের উপর নির্ভর করবে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করবে, উচ্চতার উপর নির্ভর করবে, রাস্তার যে উচ্চতা এবং রাস্তার প্রস্থ, এই বিষয়গুলোর উপর ব্যাংকিং কোণটা নির্ভর করে। এরপর দেখো দেখা আছে গাড়ি নিরাপদে চালানোর শর্তটা কি। তুমি রাস্তায় গাড়ি চালাবা, কিন্তু এটার নিরাপদে চালানোর শর্ত কি? তো গাড়ি নিরাপদে চালানোর শর্ত হচ্ছে তুমি এভাবে ভি স্কয়ার, ভি এর মানটা অবশ্যই, ভি স্কয়ারটা অবশ্যই হতে হবে তোমার মিউ আর জি এর চেয়ে নিরাপদে যদি চালাইতে চাও তাহলে এটা অবশ্যই ছোট হতে হবে। বেগের বর্গ হতে হবে মিউ আর জি এর ছোট, অথবা তুমি এভাবে বলতে পারো রুট ওভার মিউ আর জি। এটা হচ্ছে নিরাপদে বাঁক নেওয়ার শর্ত বা নিরাপদে গাড়ি চালানোর শর্ত, যে বেগের মানটা অবশ্যই এটা হচ্ছে ছোট হতে হবে। এছাড়া কিন্তু এটা এভাবে লেখা যায় tan থিটা দিয়ে কিন্তু লেখা যায় tan থিটা আর জি, কারণ মিউ মানে কি এখানে tan থিটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে গাড়ি নিরাপদে, এই দুইটা হচ্ছে কি গাড়ির রাস্তায় গাড়ি নিরাপদে চালানোর শর্ত বা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। কখন তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না বা দুর্ঘটনা ঘটার শর্তটা কি? দুর্ঘটনা ঘটার শর্ত হচ্ছে ভি এর মানটা যখন রুট ওভার মিউ আর জি অথবা রুট ওভার, আচ্ছা নিচে লিখে দিচ্ছি, অথবা কি হতে হবে, অথবা যদি tan থিটা আর জি, এটা হচ্ছে ভি এর মানটা যদি এর চেয়ে বড় হয় অথবা এর চেয়ে বড় হয়, তখন গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে না, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। তাহলে আমাদের এটা গেল গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা। এরপর দেখো ঘড়ির মিনিট, সেকেন্ড ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ ও পর্যায়কাল। তো দেখো একটা ঘড়ির ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে 12টার গড়, আবার এটা হচ্ছে 3টার গড়, এদিকে হচ্ছে 9টার গড়, এদিকে হচ্ছে 6টার গড়, তাই না? তো একটা সেকেন্ডের কাঁটা কিন্তু এইখান থেকে সম্পূর্ণ ঘুরে এইখানে আসলে একটা পর্যায়কাল হবে। তো সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড, এটা মাথায় রাখবো। সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। একটা মিনিটের কাঁটা এখান থেকে আসতে গেলে তাকে কি লাগবে? 12টার করে আসতে গেলে তাকে 1 ঘন্টা সময় অতিক্রম করতে হবে, তাই না? 1 ঘন্টা। এই কি করতে হবে? মিনিটের কাঁটা যদি এখান থেকে একবার এখানে আসে তাহলে তার কি হবে? 1 ঘন্টা হবে। 1 ঘন্টা মানে কি 60 সেকেন্ড। তাহলে মিনিটের কাঁটার পর্যায়কাল হবে কি 60 মিনিট অথবা 3600 সেকেন্ড। 60 মিনিট অথবা 3600 সেকেন্ড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার, আবার বুঝি, এটা সেকেন্ডের কাঁটার জন্য। তো সেকেন্ডের কাঁটার পর্যায়কাল 60 সেকেন্ড, মিনিটের কাঁটার পর্যায়কাল 60 মিনিট অথবা 3600 সেকেন্ড, এবং ঘন্টার কাঁটার পর্যায়কাল এটা হচ্ছে সেকেন্ডের জন্য, এটা হচ্ছে মিনিটের জন্য, এটা হচ্ছে আওয়ার ঘন্টার জন্য। ঘন্টার কাঁটার জন্য 1 ঘন্টা, সরি 12 ঘন্টা, 12 ঘন্টা অথবা 12 গুণ 3600 সেকেন্ড, 12 গুণ 3600 সেকেন্ড। এই গেল। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটার পর্যায়কাল, মিনিটের কাঁটার পর্যায়কাল এবং ঘন্টার কাঁটার পর্যায়কাল। তো পর্যায়কাল দেখে এখন কৌণিক বেগটা কি? তো কৌণিক বেগটা যদি আমরা বের করি তাহলে দেখো সেকেন্ডের কাঁটার জন্য কৌণিক বেগটা হবে এখানে 2 পাই, একবার ঘুরে আসতে এখান থেকে একবার এখানে ঘুরে আসতে কি হবে? 2 পাই পরিমাণ সরণ করবে, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে 2 পাই বাই টি আমরা জানি কি কৌণিক বেগ সমান জানি হচ্ছে 2 পাই বাই টি। তো সেকেন্ডের কাঁটার জন্য পর্যায়কাল আমরা জানি 60, তাহলে এই 60 বসাবো। তো মিনিটের কাঁটার জন্য যদি আমরা বসাই তাহলে 2 পাই বাই কত বসাবো? 3600, 2 পাই বাই 3600। আর ঘন্টার কাঁটার জন্য বসাই তাহলে আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 12 গুণ 3600। ঠিক আছে, এই হচ্ছে কৌণিক বেগ। আমরা আশা করি এটা মনে রাখতে পারবো যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটার পর্যায়কাল এবং কৌণিক বেগের সমীকরণগুলো এবং মানগুলো। এরপরে আসো তো এককের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু মনে রাখবো আমরা, যেমন বলের এককের ক্ষেত্রে এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, যে 1 নিউটন সমান মনে রাখবো 10 পাওয়ার 5 ডাইন, 10 পাওয়ার 5 ডাইন, অর্থাৎ নিউটন এবং ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা একটু ভালো করে মনে রাখবে। এছাড়া পাউন্ডালের সাথে 1 পাউন্ডাল সমান কত? 1 পাউন্ডালের সাথে কিন্তু একটা সম্পর্ক, 1 পাউন্ডাল সমান কত? ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 পাউন্ডাল সমান হচ্ছে 0.138, 1 পাউন্ডাল সমান 0.13825 into 10 পাওয়ার 5 ডাইন। যদি ডাইন হিসাব করতে চাও
তারপরে 1 পাউন্ডার সমান এত ডাইন এবং 1 পাউন্ডার সমান 0.13825 নিউটন। সো আমরা এই অংশটা একটু মনে রাখবো যে 1 পাউন্ডার সমান কত, ঠিক আছে, কত ডাইন বা 1 পাউন্ডার সমান কত নিউটন, 1 নিউটন সমান কত ডাইন, বা 1 ডাইন সমান 1 ডাইন সমান হচ্ছে 10 ইনভার্স 5 নিউটন। আমরা এটাও কিন্তু মনে রাখবো রিভার্স, ঠিক আছে। এখন দেখো আমরা কয়েকটা সূত্র মনে রাখবো। জড়তার ভ্রামক সম্পর্কিত সূত্রগুলি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছরই। তাহলে দেখো এইটা হচ্ছে, এখানে আমি কয়েকটা বস্তু রেখেছি বিভিন্ন শেপের। তো এরকম যদি থাকে তাহলে তোমার কাছে প্রশ্নটা যেটা চাইতে পারে, যেমন এরকম এই দণ্ডটা আছে, এটার শুরু ও সুষম একটা দণ্ড, এর মধ্যবিন্দুগামী, এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে। এরকম যদি থাকে তাহলে মনে রাখবেন জড়তার ভ্রামক হবে ml²/12, ঠিক আছে। যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বলে তাহলে ml²/12 হবে। দেখো ভরকেন্দ্রগামী অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে যাবে। আর যদি বলে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, শুরু ও সুষম দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলে তাহলে এটা হবে ml²/3, ml²/3। তাহলে এই গেল শুরু সুষম দণ্ডের ক্ষেত্রে। এখন যদি কোনো আয়তাকার পাত দেয়া থাকে, একটা আয়তাকার পাতলা পাত দেয়া থাকে, আয়তাকার পাতলা পাত যদি বলে যে তোমার সমান প্রস্থের, হ্যাঁ, এই মধ্যবিন্দু ভরকেন্দ্রগামী, দেখো ভরকেন্দ্রগামী কিন্তু প্রস্থের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, প্রস্থের সমান্তরাল অক্ষের সাপেক্ষে তোমাকে যদি বলে তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে l, এটা প্রস্থ হচ্ছে b, ঠিক আছে। তাহলে এই দেখ আবার বলছি, দেখো এটা কিন্তু হচ্ছে কি যে তোমাকে বলা হয়েছে কি যে প্রস্থের সমান্তরালে, দেখো প্রস্থের, এই যে আমার কাছে যেটা আছে প্রস্থের সমান্তরালে, তাহলে এইভাবে আমি যদি ধরি এটা একটা অক্ষ, এটা হচ্ছে একটা অক্ষ, তাহলে প্রস্থের সমান্তরালে আমরা যেটা বোঝাচ্ছি যে এরকম হবে, প্রস্থটা হচ্ছে এটা, এই যে অক্ষটা এটা প্রস্থের সমান্তরালে যদি বলে তাহলে কেন প্রস্থটা বিবেচনায় আসবে না, তাহলে আমাদের সূত্র হবে জড়তার ভ্রামক হবে ml²/12, ml²/12। আর যদি আমি বলি দৈর্ঘ্যের সমান্তরালে, এই যে দৈর্ঘ্যের সমান্তরালে যদি বলি, দেখো তাহলে প্রস্থের সমান্তরালে হচ্ছে ml²/12, আর প্রস্থের সমান্তরালে দৈর্ঘ্যের সমান্তরালে যদি বলি তাহলে হবে mb²/12, mb²/12 হবে, ঠিক আছে। আমি আবার বলছি, প্রস্থের সমান্তরাল হইলে ml²/12 আর দৈর্ঘ্যের সমান্তরাল হলে mb²/12, অবশ্যই ভরকেন্দ্রগামী হইতে হবে, ঠিক আছে। এখন যদি এটা না বলে যে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে লম্ব বরাবর যদি এটা গুণনটা হয়, মানে তোমাকে যদি এবার এইভাবে বলে, আমরা এটাকে কি বলি, এটাকে বলি আমরা একদম ভরকেন্দ্রগামী এবং পাতের সাথে লম্ব অক্ষীয় উপপাদ্যের সাথে, লম্ব অক্ষের সাথে ভরকেন্দ্রগামী এবং এবং কি বলছি লম্বভাবে যদি স্থাপন করি আমরা, সেই ক্ষেত্রে যে জড়তার ভ্রামকটা আসবে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক, সেই ক্ষেত্রে কিন্তু মানে এইভাবে তুমি যখন ধরবা তখন দৈর্ঘ্যও কাজ করবে এবং প্রস্থও কাজ করবে, অর্থাৎ দুইটা এখানে কিন্তু কাজ করতেছে। সেই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক হবে ml²m*l²+b²/12। তাহলে শুধু লম্বভাবে যদি বলে, ঠিক আছে, লম্ব অক্ষের সাপেক্ষে যদি বলি আমরা, বা দৈর্ঘ্য প্রস্থের সাথে লম্বভাবে ভরকেন্দ্রগামী বললে m*l²+b²/12। যদি দৈর্ঘ্যের সাপেক্ষে বলে তাহলে হবে হচ্ছে mb²/12। যদি প্রস্থের সমান্তরালে বলে তাহলে ml²/12। তো প্রস্থের সমান্তরালে এটা, দৈর্ঘ্যের সমান্তরালে এটা, লম্বভাবে এটা হচ্ছে একটা পাতলা চাকতি। তো পাতলা চাকতি বিভিন্ন ধরনের জড়তার ভ্রামক হয়ে থাকে। তোমাকে যদি বলে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে I=12m r²। আর তোমাকে যদি বলে ব্যাসের চাকতিতে লম্বভাবে না বলে, এখন যদি বলে ব্যাসের সাপেক্ষে বলে, তাহলে ব্যাসের সাপেক্ষে যদি বলে তাহলে হবে 1/4m r²। এখন ব্যাসের সাপেক্ষে বলে নাই, ব্যাসার্ধের সাপেক্ষে বলে নাই, মানে ব্যাসের সাপেক্ষে বলে নাই, লম্ব তলের সাথে লম্ব বরাবর তোমাকে বলে নাই। যদি বলে স্পর্শকের সাপেক্ষে, যেমন ধরো এই একটা স্পর্শক, এরকম একটা স্পর্শকের সাপেক্ষে, যে স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক বলে তাহলে হবে 2/5mr²। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রগুলি mr², ঠিক আছে। যদি তোমাকে স্পর্শকের সাপেক্ষে বলে তাহলে হবে কি 5/4, সরি, তাহলে সূত্রটা হবে তোমার 5/4mr²। আবার বলছি, যদি তলের সাথে লম্বভাবে বলে, তলের সাথে ভরকেন্দ্রগামী, তলের সাথে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যদি বলি আমরা 1/2mr², ভরকেন্দ্রগামী যদি বলি আমরা, যদি ব্যাসের সাপেক্ষে বলা হয় তাহলে 1/4mr², যদি স্পর্শকের সাপেক্ষে বলা হয় তাহলে 5/4mr²। আচ্ছা, তারপর দেখো একটা চুঙের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তোমাকে হবে, তো যে কোনো একটা চুঙের এটা দুই ধরনের জড়তার ভ্রামক থাকে, একটা হচ্ছে ভরকেন্দ্রগামী সমান্তরাল দৈর্ঘ্যের সমান্তরালে। তো ভরকেন্দ্রগামী দৈর্ঘ্যের সমান্তরাল হচ্ছে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী দৈর্ঘ্যের সমান্তরাল।
তো ভরকেন্দ্রগামী দৈর্ঘ্যের সমান্তরাল তোমাকে যদি বলে তাহলে জড়তার ভ্রামক হবে হাফ অফ এম এম আর স্কয়ার। ভরকেন্দ্রগামী ও দৈর্ঘ্যের সমান্তরালে, আবার বলছি ভরকেন্দ্রগামী এবং দৈর্ঘ্যের সমান্তরালে বললে এটা। আর যদি প্রস্থ ভরকেন্দ্রগামী কিন্তু দৈর্ঘ্যের উপর লম্ব বলা হয়, ভরকেন্দ্রগামী কিন্তু দৈর্ঘ্যের উপর লম্ব, দেখো এই যে এটা কিন্তু এটার সাথে কি আছে 90 ডিগ্রি আছে। যদি এইটা বলা হয় তাহলে সূত্রটা হবে হচ্ছে হাফ I is equal to হচ্ছে m into I is equal to m into L square by 12 plus হ্যাঁ r square by 4 এটা দুইটার সাপেক্ষে হবে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে একটা দণ্ড হিসেবে তুমি ধরো সুষম একটা দণ্ড, সেইভাবে প্লাস এখানে বৃত্তাকার দুইটা চাকতি আছে, হ্যাঁ সেইভাবে। তো সব এটা হচ্ছে একটা সমষ্টি এখানে আসবে। যদি অক্ষের সাপেক্ষে বলে যে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, ভরকেন্দ্রগামী কিন্তু দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে m into L square by 12। হ্যাঁ, এটা হওয়ার কারণটা কি? এটার কারণ হচ্ছে এইটা, দেখো এই যে প্রান্তনিক, এই যে ভরকেন্দ্রগামী, এই যে এর কারণ হচ্ছে এর একটা অংশ বিভাজিত হবে কি, তোমার ভরকেন্দ্রগামী শুধু সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক অর্থাৎ m L square by 12 প্লাস আরেকটা অংশ বিভাজিত হবে, এখানে একটা চাকতি আছে, দেখো এই যে চাকতিগুলি আছে, এগুলো একটা ব্যাসার্ধ আছে, এগুলো ব্যাসার্ধ হচ্ছে r, তো সেইটা ব্যাসের সাপেক্ষে। আরেকটা হবে কি ব্যাসের সাপেক্ষে কত 1/4 m r স্কয়ার, যে m ইনটু এই যে r স্কয়ার ডিভাইড বাই 4, অর্থাৎ এখানে দুইটা অংশ মিলে একটা জড়তার ভ্রামক আসবে একটা সমষ্টি হিসাবে। এখন যদি আমরা এই চাকতিটাকে এই উপরে যেটা একটা নিরেট চাকতি হিসেবে ধরি, এই চাকতিটা যদি একটা নিরেট চাকতি হিসেবে ধরো তাহলে এর জড়তার ভ্রামকটা কেমন হবে? তো নিরেট চাকতি যদি ধরো তুমি, তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I সমান 2/5 m r স্কয়ার। দেখো এটা ব্যাসের সাপেক্ষে, এটা নিরেট একটা চাকতি ধরলাম, যে নিরেট চাকতি হয় তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এত। আর যে এটা স্পর্শকের সাপেক্ষে আমি বলি, এটা যদি স্পর্শক, মানে এখন যদি এটা স্পর্শক ধরি, নিরেট গোলকের স্পর্শক হচ্ছে 7/5 m r স্কয়ার। তাহলে নিরেট গোলক যদি ধরো একটা, নিরেট গোলক বা নিরেট চাকতি, তাহলে এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক 2/5 m r স্কয়ার, যেটা পৃথিবীরটা, আমাদের যে পৃথিবীর জড়তার ভ্রামক সেটা কিন্তু 2/5 m r স্কয়ার। আর এটাকে যদি আমরা স্পর্শকের সাপেক্ষে ধরি তাহলে 7/5 m r স্কয়ার। তো এই গেল দুইটা। এখন আর দুইটা অংশের মধ্যে বাকি আছে একটা লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য মানে কি, যে তিনটা অক্ষ আছে, হ্যাঁ তিনটা অক্ষের মধ্যে ধরো এইটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। তাহলে যে কোনো দুইটা অক্ষের, এই অক্ষের জড়তার ভ্রামক iy, এই অক্ষের জড়তার ভ্রামক ix এবং এই অক্ষের জড়তার ভ্রামক হচ্ছে iz। তাহলে যে কোনো দুইটা অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টি হবে তাদের ছেদবিন্দুগামী অপর অক্ষের জড়তার ভ্রামকের সমান। তাহলে এই দুইটা যে জড়তার ভ্রামক আছে, এই দুইটার জড়তার ভ্রামকের সমষ্টি হবে এই দুইটাকে ছেদ করছে কি z অক্ষ, এই z অক্ষের সমান, তার মানে iz সমান হবে ix প্লাস হচ্ছে iy। সেম ভাবে এই দুইটা অক্ষের জড়তার ভ্রামক হবে ix এর সমান, তার মানে ix iz প্লাস iy। ঠিক একই ভাবে এই দুইটা অক্ষের জড়তার ভ্রামক যেটা হবে সেটা হচ্ছে iy এর সমান। কারণ হচ্ছে যে দুইটা অক্ষ, তুমি যে দুইটা অক্ষের তল বিবেচনা করবা, এই তলটা কাদের মধ্যে xz তল, তাহলে এই তলের জড়তার ভ্রামক হবে y এর সমান, y অক্ষের জড়তার ভ্রামকের সমান হবে। এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। আরেকটা আছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? তো সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে এই একটা বস্তু আছে, এটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? তাহলে এই ভরকেন্দ্রের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে ig, ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ig। এখন এইটার মতো একটা এর সমান্তরাল একটা অক্ষ রাখা আছে, যে অক্ষের দূরত্ব হচ্ছে তোমার h, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে একটা সমষ্টি আকার। এইটার জড়তার ভ্রামকটা হবে এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ig প্লাস হচ্ছে এর ভর, এই বস্তুটার ভর ইনটু এই অক্ষটা, সমান্তরাল অক্ষটা যে দূরত্বে আছে তার বর্গের গুণফলের সমষ্টির সমান। তাহলে এইটাই হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র, যে সমান্তরাল দুইটা অক্ষ থাকলে একটার মধ্যে বস্তুটা থাকবে, আর বস্তুটা যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আরেকটা থাকবে কি বাইরে, এই বাইরে যেটা আছে সেটা হবে তার দূরত্ব এবং তার দূরত্বের বর্গ এবং ভরের গুণফল। এই ভরের গুণফল যদি যোগ করি আরেকটার সাথে তাহলে পেয়ে যাবো আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সে তার মান। ঠিক আছে? তো সূত্রটা এইভাবে বের করে ফেলবো। যেমন আমরা যদি এইটা বলি, তোমাকে যদি এটা গোলাকার একটা বস্তু ধরি, দেখো তুমি একটা এক্সাম্পল দেখাই দিই। ধর একটা পাতলা চাকতি নিলাম, ঠিক আছে? এই চাকতিটা তুমি যদি নাও তাহলে এইটা এখন এইখান থেকে যেটা নেব এইটা এইখানে ধরো, তাহলে এইটা হবে তোমার কি এখানে দেখো,
আর এখানে ধরো একটা অক্ষ আছে, ঠিক আছে, এখানে একটা অক্ষ আছে। তাহলে এইটা যে জড়তার ভ্রামক হবে এটা হচ্ছে কেন্দ্রগামী, দেখো বকেন্দ্রগামী, তাহলে এটার জড়তার ভ্রামক কত, হাফ এম আর স্কয়ার আইজি, যেটাকে বলি আমরা আইজি প্লাস, আর এখান থেকে এটা আর দূরত্ব আছে না, যদি আর দূরত্ব থাকে এই বস্তুটার ভর যদি হয় এম আর দূরত্ব আছে তো আর স্কয়ার, ওই যে এইচ স্কয়ারের মতো করি, ঠিক আছে। তাহলে আই হবে কি আইজি প্লাস এম আর স্কয়ার, অর্থাৎ এখানে যে আইটা আছে আইজিটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যেটা করি আমরা হাফ এম আর স্কয়ার প্লাস এখানে আছে আর স্কয়ার। সো আমরা এইভাবে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এখন লাস্ট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে দেখবে এই অধ্যায়ে কিছু ব্লক রিলেটেড কিছু প্রশ্ন আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এরকম দু একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি। যেমন লিফটের ক্ষেত্রে ত্বরণ ও ভর নির্ণয়, এইরকম তোমাদের ম্যাথ আছে, সেটা তোমরা বের করবে হচ্ছে জয়গুলি বইয়ের মধ্যে, জয়গুলি বইয়ের পৃষ্ঠা নাম্বার 114, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আছে 2002-03 সেশন 2002-03 একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু সলভ করবা, এই প্রশ্ন রিলেটেড মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করবা। তারপর হচ্ছে তোমরা আরেকটা প্রশ্ন সলভ করবা, সেটা হচ্ছে ব্লক এবং ত্বরণ নির্ণয় রিলেটেড, ব্লক এবং ত্বরণ নির্ণয় রিলেটেড হচ্ছে রাজশাহী বোর্ড 2015-16 সেশনে একটা প্রশ্ন আসছে, আর একটা হচ্ছে 14-15 সেশনে, একটা হচ্ছে 15-16 সেশন আর একটা হচ্ছে 14-15 সেশন, এই দুই রিলেটেড প্রশ্নটা সলভ করবে, ঠিক আছে। আর সর্বশেষে যেটা দেখে যাবে সেটা হচ্ছে ভরের, যে সংঘর্ষের কারণে যে ভরের কম বেশি দুইটা বস্তু আছে, দুইটা বস্তু যখন সংঘর্ষ করবে, সংঘর্ষের ফলে তাদের মধ্যে যে ভর কম হলে ভর সমান হলে কি ঘটবে, একটার ভর অতি নগণ্য একটার ভর খুব বেশি হয়ে গেলে কি ঘটবে, এই কনসেপ্টগুলো একটু, এই যে বৈশিষ্ট্যগুলি আছে বা বিশেষ কেসগুলো আছে সেগুলো একটু দেখে যাবে, তাহলেই তোমার কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার যে সমস্যাগুলি আর ইনশাআল্লাহ থাকবে না। তো সর্বশেষে আরেকটা সূত্র বলে দিচ্ছি, জড়তার ভ্রামকের একক মাত্রা বা টর্কের দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক, এটার একক মাত্রাটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। যদিও আগে বলে দিছি, তাহলে কিন্তু তোমার নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে কিন্তু শেষ, সমস্যা শেষ। তো আমি কি বললাম, প্রবলেম সলভ করবা কি দিয়ে, প্রবলেম সলভ হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত ছোটখাটো দু একটা ম্যাথ সলভ করবা, আর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, তিনটাটাই, হ্যাঁ এই তিনটা সূত্র। তারপরে আছে তোমার জড়তার ভ্রামক রিলেটেড ছোটখাটো ম্যাথ দেখবা। বেশ এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম কিন্তু তোমার সূত্র থেকে ডিরেক্ট ম্যাথ আসবে, সূত্র দিয়ে আসবে সরাসরি সূত্র, তো সূত্রগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। ম্যাথ খুব কম আসতে পারে, তবে সূত্র দিয়ে কিন্তু বেশি আসবে এখান থেকে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ আজকের মধ্যেই আরো দুইটা ভিডিও পাচ্ছ তোমরা।